আজ থেকে কয়েকশো বছর আগে যখন পুরনো যুগে যুদ্ধ করা হতো তখন যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল একটি জঙ্গি হাতি। অশেষ শক্তিতে পরিপূর্ণ এই হাতি একটি সম্পূর্ণ সৈন্যদলকে হারিয়ে দিতে পারত। সে সময়ে এই বিশাল প্রাণী ছিল এক ধরনের যুদ্ধ ট্যাঙ্ক, যা শুধু জীবিত ট্যাঙ্ক ছিল না বরং একটি মোবাইল দুর্গের মতো ছিল। তাদের মোটা ত্বক এবং শক্ত চামড়া যুদ্ধের ময়দানে অসংখ্য তীর এবং তলোয়ারের আঘাত সহ্য করতে পারত এবং তারা যুদ্ধের ময়দানে লড়াই করে যেত। শুধু তাদের উপস্থিতি শত্রুর জন্য ভয়ের চিহ্ন হিসেবে গণ্য হতো। যুদ্ধে হাতির প্রথম ব্যবহার কখন হয়েছিল তা কোথাও রেকর্ড করা নেই, তবে প্রাচীন ভারতীয় যুদ্ধে তাদের বিশাল গুরুত্ব ছিল, যার একটি উদাহরণ মহাভারতের বিখ্যাত কাহিনীতে পাওয়া যায়, যেখানে হাতির একটি যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে সময়ে হাতিগুলোকে দেখে শত্রুরা ভয়ে কাঁপত, কারণ তারা এর আগে কখনোই এমন ভয়ঙ্কর প্রাণী দেখেনি। এই জঙ্গি হাতির গল্প ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে, এমনকি গ্রিক সেনাও তাদের প্রথমবার এই বিশাল প্রাণীর মুখোমুখি হয়েছিল। যখন আলেকজান্ডার পর্শীয় সেনার সঙ্গে গাউগামেলা যুদ্ধে লড়েছিলেন তখন তার সৈন্যরা প্রথমবার এই বিশাল প্রাণীর মুখোমুখি হয়েছিল। প্রথম দিকে হাতিগুলো দেখে গ্রিক সৈন্যদের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছিল এবং তারা এই হাতিগুলোকে ফার্সিস আফসান বা রাক্ষস হিসেবে দেখত। সময়ের সাথে সাথে এই হাতিগুলির শক্তি বাড়ানোর জন্য তাদের উপর চামড়া, লোহার প্লেট এবং খাঁটি লোহার পেরেক বসানো হয়েছিল। মধ্যযুগে ভারতীয় জঙ্গি হাতিরা পুরোপুরি স্টিলের বর্ম পরিধান করত, যার ওজন প্রায় 350 পাউন্ড ছিল। এই বর্মযুক্ত হাতিগুলো প্রায় অদ্বিতীয় ছিল এবং তারা বহু যুদ্ধ জিততে সাহায্য করেছিল। যদিও এখন আর যুদ্ধের ময়দানে হাতির ব্যবহার করা হয় না, তবে তাদের ঐতিহ্য আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রাচীন সেনারা প্রাণীকে শক্তি এবং সুরক্ষার জন্য কিভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করত। হলিউডের সিনেমা ভ্যান হেলসিং এ এক দ্রুতগতির ক্রসবোক নিয়ে একটি দৃশ্য হয়তো আপনি দেখেছেন, যা শুধুমাত্র সিনেমার সৃষ্টি ছিল না, বরং এমন একটি প্রকৃত অস্ত্র 2000 বছর আগে চীনে বিদ্যমান ছিল। এই অস্ত্র চোকোনো নামে পরিচিত। প্রথমে 180 খ্রিস্টাব্দের কাছাকাছি চীনের যুদ্ধ সম্রাট তং এর শাসনামলে ছিল। এই বিশেষ অস্ত্র অতিরিক্ত দ্রুত গতিতে তীর চালাতে সক্ষম ছিল। মিং রাজবংশের সময়ে চোকোনোর নকশা অত্যন্ত আধুনিক ছিল এবং এর উপর একটি ম্যাগাজিন ছিল যা তীর রাখার জন্য ব্যবহৃত হতো। একটি লিভার ছিল যা তীর টানার জন্য এবং একটি স্ট্রোক ছিল যা এটি স্থিতিশীল রাখত। এটি ব্যবহার করা খুবই সহজ ছিল। তীর ভরে লিভার টানার পর ফায়ার করা যেত। কিন্তু বিষয়টি এখানেই শেষ হয়নি। চীন এবং কোরিয়ায় এমন কিছু ভার্সন তৈরি করা হয়েছিল যা একসাথে দুটি বা তার বেশি তীর চালাতে সক্ষম ছিল। কিন্তু আসল জাদু ঘটেছিল বারুদ আবিষ্কার হওয়ার পর। সেই সময় নেস্ট অফ বিস তৈরি করা হয়েছিল, যা 1400 শতাব্দীর বিখ্যাত রকেট লঞ্চারের মধ্যে একটি ছিল। এই অস্ত্র একসাথে 50টি তীর চালাতে সক্ষম ছিল এবং প্রতিটি তীরের সঙ্গে একটি রকেট সংযুক্ত ছিল। কিছু ভার্সন এত ছোট ছিল যে তা হাতে তুলে নেওয়া যেত। আবার কিছু কাঠের গাড়িতে স্থাপন করা হতো, যাদের রকেটের গতির পরিধি 300 মিটার ছিল, যা শত্রুর জন্য একটি বিধ্বংসী অস্ত্র হয়ে উঠেছিল। নেস্ট অফ বিস অস্ত্রটির নাম এসেছে নকশা থেকে, যেখানে রকেটগুলি 6 কোণ বিশিষ্ট কাঠের নলিতে রাখা হতো, যা একত্রে নেস্ট অফ বিস অর্থাৎ মৌমাছির গাঁথনির মতো দেখতে হতো। চোকোনো এবং নেস্ট অফ বিস তাদের সময়ের বিপ্লবী অস্ত্র ছিল। চোকোনো ছিল দ্রুত ব্যবহারযোগ্য এবং শত্রুর উপর ধারাবাহিক তীর বর্ষণকারী এক অপ্রতিরোধ্য অস্ত্র। অপরদিকে নেস্ট অফ বিস রকেটের শক্তি যোগ করে একটি বড় সংখ্যক তীর দিয়ে শত্রুদের ধ্বংস করে ফেলত। নেস্ট অফ বিসের পর এমন একটি অস্ত্র ছিল যা যুদ্ধের ধারাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল। অস্ত্রটির নাম ছিল ফায়ার ল্যান্স। বারুদ ব্যবহারকারী অস্ত্রগুলির মধ্যে এটি একটি ছিল, যা যুদ্ধের পদ্ধতিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছিল। ফায়ার ল্যান্স ছিল একটি গেম চেঞ্জার, কারণ এটি সহজ, দ্রুত এবং বেশি শক্তিশালী ছিল। শুরুতে ফায়ার ল্যান্স শুধুমাত্র একটি আগুন ছোড়ার যন্ত্র ছিল, যা একটি নেজে বা লাঠির সঙ্গে যুক্ত থাকত। এই বাঁশের নড়িতে বারুদ ভরা হতো এবং একটি স্লো ম্যাচ অর্থাৎ বারুদ জ্বালানোর ফিউজ তৈরি করা হতো, যা থেকে লোহা বা মাটির টুকরো বের হতো। ফায়ার ল্যান্সের উদ্দেশ্য শত্রুদের আঘাত করা বা দূরে থেকে যুদ্ধ করা ছিল না, বরং এর কাজ ছিল শত্রুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং তাদেরকে হতবাক করা ও ভয় দেখানো। এটি ছিল এক প্রকার পুরনো আগুন ছোড়ার অস্ত্র বা শটগান, যার ফায়ার লিমিট ছিল মাত্র 10 ফুট। চীনা সৈন্যরা এটিকে যুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহার করত, কারণ 1274 সালের বিখ্যাত যুদ্ধ টাংদাতে ফায়ার ল্যান্স শত্রুর প্রতিরক্ষা ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1300 শতকের শেষের দিকে ধাতুর ফায়ার ল্যান্স তৈরি করা হয়েছিল, যেগুলি এত শক্তিশালী ছিল যে তাদের রেপ্টার বলা হতো, এবং পরবর্তীতে তা থেকে হ্যান্ড ক্যানন তৈরি করা হয়। ফায়ার ল্যান্স আজকের স্ট্যান্ডার্ড যুগে খুবই সাধারণ অস্ত্র মনে হতে পারে, কিন্তু সে সময় এটি অত্যন্ত উন্নত ছিল। এটি আধুনিক আগ্নেয়াস্ত্রের প্রথম অস্ত্র ছিল, যা ভবিষ্যতে বড় এবং আরও শক্তিশালী অস্ত্রগুলির পথ প্রশস্ত করেছিল। কল্পনা করুন একটি বড় কামান যা এত শক্তিশালী যে এর বিস্ফোরণ মাটিকে কাঁপিয়ে দেয় এবং আশেপাশের মানুষকে ভয় দেখায়। এটি ছিল বাসিলিকা কামান, তার সময়ের সবচেয়ে বড় এবং জনপ্রিয় কামান, যা 1500 শতকে ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছিল। বাসিলিকা ক্যানন 1453 সালে হাঙ্গেরির একজন প্রকৌশলী রাবান দ্বারা তৈরি হয়েছিল, যা ওসমানী সুলতান মোহাম্মদ ফাতিহের জন্য বানানো হয়েছিল। সুলতান মোহাম্মদ ফাতি তখন কুস্তন্তুনিয়া দখল করতে চেয়েছিলেন, যা তখন বাইজাস্তান সাম্রাজ্যের রাজধানী ছিল, এবং এই শহরের শক্তিশালী প্রাচীর ভাঙার জন্য সুলতানের একটি বিশাল শক্তিশালী অস্ত্র প্রয়োজন ছিল। 27 ফুট লম্বা এবং 20 টন ওজনের এই কামান ভারী পাথরের গোলা ছুড়ত, যেগুলির ওজন প্রায় 540 কেজি পর্যন্ত হতো।
এটি এমনভাবে গোলা ছুড়ত যেন আকাশে একটি বড় শিলা নিক্ষেপ করা হচ্ছে। এর বিশেষত্ব ছিল এটি 2.4 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম ছিল এবং এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য শত শত মানুষ এবং অনেক শক্তির প্রয়োজন হতো। বাসিলিকা কামানের সবচেয়ে বড় পরীক্ষা ছিল 1453 সালে কুস্তন্তনিয়ার অবরোধের সময়, কারণ শহরটি তার শক্তিশালী প্রাচীরের কারণে শতাব্দী ধরে নিরাপদ ছিল। কিন্তু সুলতান মোহাম্মদ ফাতিহি এসব প্রাচীর ভাঙতে বদ্ধপরিকর ছিলেন। 53 দিন ধরে এই কামান প্রাচীরের উপর গোলা নিক্ষেপ করে এবং প্রতিটি আক্রমণের পর এটি পুনরায় লোড করতে প্রায় 3 ঘন্টা সময় লাগত। বাসিলিকা কামানের গোলাগুলি প্রতিটি আক্রমণে প্রাচীরকে দুর্বল করে দিচ্ছিল। অবশেষে এই মজবুত এবং শক্তিশালী দেয়াল ভেঙে যায়। ওসমানিয়া সাম্রাজ্য শহরটি দখল করে নেয় এবং বাইজাস্টাইন সাম্রাজ্যের অবসান ঘটে। বাসিলিকা কামান শুধু একটি অস্ত্র ছিল না, এটি একটি প্রতীক ছিল যে নতুন প্রযুক্তি কিভাবে যুদ্ধের পদ্ধতি বদলে দিতে পারে। চক্রাম একটি তীক্ষ্ণ ধারযুক্ত ঘূর্ণায়মান ধাতু যন্ত্র ছিল, যা প্রাচীন ভারতীয় যোদ্ধাদের পছন্দের একটি অস্ত্র ছিল। চক্রাম একটি গোলাকার ধাতু ব্লেড ছিল, যার চারপাশে তীক্ষ্ণ ধার ছিল এবং এটি রিংয়ের আকারে 5 থেকে 12 ইঞ্চি সাইজের হতো। ভারতীয় যোদ্ধারা এটি শত্রুর উপর নিক্ষেপ করতেন বা খুব কাছ থেকে ছুরি হিসেবে ব্যবহার করতেন। চক্রাম বিশেষত শিখ যোদ্ধাদের দ্বারা ব্যবহৃত হতো। তারা তাদের হাতের তালুতে বা অন্যান্য সরঞ্জামে এটি ধারণ করতেন। কেবল হাতের কবজির সাহায্যে তারা এটি 50 মিটার দূরত্বে নিক্ষেপ করতে পারতেন এবং এটি আকাশে ঘুরে তীব্র গতিতে ও সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করত। চক্রাম শুধুমাত্র একটি যুদ্ধের অস্ত্র ছিল না, বরং এটি কাহিনী এবং রেওয়াতের অংশও ছিল। যেমন এটি হিন্দু দেবতা বিষ্ণুর অস্ত্র হিসেবে বিবেচিত হতো। চক্রাম আজকের দিনে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার হয় না, তবে এটি জনপ্রিয় সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে রেখেছে। আপনি এটি সিনেমা বা মার্শাল আর্ট শোগুলোতে প্রায় দেখেছেন। এর অনন্য ডিজাইন এবং ইতিহাস এটিকে চিরকাল স্মরণীয় করে তুলেছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।